নমস্কার বন্ধুরা, আমি অমিত। অলৌকিকের আরও একটা রোমাঞ্চকর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, হোক না সে সুন্দরী বা কোনো রাজকুমারী, ডাকুক না হাতছানি দিয়ে, সব ডাকে সাড়া দিতে নেই, বাড়াতে নেই পা, কারণ সবাই মানুষ হয় না। এমনই রোমাঞ্চকর দুটো ঘটনা থাকছে আজকের এপিসোডে। প্রথম ঘটনাটি শেয়ার করেছেন আবুল হোসেন দাদা। অসংখ্য ধন্যবাদ আপনাকে ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমরা চটপট লাইক করে দাও, আর সাবস্ক্রাইব করা বাকি থাকলে চটপট সাবস্ক্রাইব করে রাখো। প্রতি শনি মঙ্গলবার করে এমন অজানা সত্যি, ভৌতিক, দৈবিক ও অলৌকিক ঘটনা জানার জন্য আমি তোমাদের বন্ধু অমিত শুরু করছি আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে দাদা, আমি আবুল হোসেন, মুম্বাই বান্দ্রা থেকে লিখছি। আমরা মানুষেরা খুবই ভুলো মনের। যে জিনিসটাকে নিয়ে একসময় আমরা অশান্ত হয়ে উঠি, কিছুদিন বাদে বা কিছু বছর বাদে সেটা আমাদের খেয়ালই থাকে না। কথাটা এই কারণেই বললাম, আমরা বন্ধুরা একবার পিকনিক করতে গিয়ে একটা মারাত্মক বিপদে পড়েছিলাম। বেঁচে ফিরব কিনা তারও কোনো নিশ্চয়তা ছিল না। অথচ দেখো, তোমায় এত ঘটনা বলেছি, অথচ এটাই বলার কথা আমার মনে নেই। যাই হোক, ঘটনাটা এবারে বলি শোনো। তখন আমি ইয়ং, বয়স ওই 20-22-এর কাছাকাছি। ওই সময় একবার খুব খরা দেখা দিয়েছিল। প্রচন্ড গরমে লোকে একদম হাঁসফাঁস করছে। রাস্তা, ঘাট, মাঠ একেবারে তাতানো লোহার মতো গরম হয়ে আছে। এক ফোঁটাও বৃষ্টির দেখা নেই। মানুষের জীবন জীবিকা প্রায় লাটে ওঠার মতো অবস্থা। পাড়ায় পাড়ায়, মন্দিরে মন্দিরে মানুষ পুজো দিচ্ছে, বৃষ্টি চাইছে, তবুও প্রকৃতি সদয় হচ্ছে না। তখন আমরা পাড়ার বন্ধুরা মিলে একটা প্ল্যান করলাম, কিনা ব্যাঙের বিয়ে দেব। ছোটবেলায় শুনতাম তাতে নাকি বৃষ্টি হয়। উঠতি বয়সের চ্যাংড়া ছেলে তখন আমরা, চ্যাংড়ামো বুদ্ধি। তো একদিন সত্যি সত্যি ব্যাঙের বিয়ের আয়োজন করে ফেললাম। দারুণ মজা হলো। জানি না সেই কারণেই কিনা নাকি কোনো কাকতালীয় ব্যাপার, ওই দিন বিকেলেই আবহাওয়ার বদল ঘটল। গোটা আকাশ জুড়ে মেঘ করল, ঘন কালো মেঘ। মেঘের গর্জন, তার সঙ্গে দমকা হাওয়া, তারই সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি। অল্প কিছুক্ষণের মধ্যেই চারপাশটা পুরো ঠান্ডা হয়ে গেল। অভুক্ত মানুষ খেতে পেলে যতটা না খুশি হয়, তার চেয়েও যেন বেশি খুশি হলো মানুষেরা। তবে আমাদের বন্ধুদের আনন্দ এখানেই থেমে থাকলো না। এবারে প্ল্যান হলো, ওই আনন্দে নদীর পাড়ে গিয়ে আমরা পিকনিক করব। এমন একটা মহৎ কাজ করলাম আমরা, সেটা কি মুখের কথা নাকি? তো এরপর আমাদের পিকনিকের আয়োজন শুরু হলো। যে যা পারলো দিল, তাই দিয়েই পিকনিক হবে। তো চলে গেলাম গঙ্গার পাড়ে। আমরা মোট জনা 10 ছেলে। কেউ সবজি কাটে, কেউ ইট দিয়ে উনুন বানায়, কেউ হাতে হাতে জোগাড় যন্ত্র করে। এমন করতে করতে যখন রান্নাবান্না চাপবে, তখনই অসুবিধাটা দেখা দিল। বৃষ্টিতে ভিজে যাওয়ায় যে কতগুলো কাঠ ওরা জোগাড় করে এনেছিল, তার মধ্যে একটাও ধরছে না। মহা মুশকিল। উনুনই যদি না ধরে, তাহলে রান্না হবে কি করে? তখন আমি বললাম, যদি একটু কেরোসিন তেল থাকতো না, তাহলে আর অসুবিধে হতো না রে। তাই আমি, তাপস আর অমল তিনজনই মোটর বাইকে করে একটা শিশি নিয়ে বেরোলাম। এরপর আশেপাশে কোনো দোকান বা কোনো বাড়িঘরের খোঁজে। কিন্তু নির্জন নদীর পাড়, দোকান তো এমনিও থাকার কথা নয়। এবারে কি হবে? হাতেও বেশি সময় নেই, রাত হয়ে যাচ্ছে। তো খুঁজতে খুঁজতে এক জায়গায় শেষ অবধি আমরা একটা মাটির ঘর দেখতে পেলাম। অগত্যা সেদিকেই এগিয়ে গেলাম আমরা। গিয়ে দরজায় কড়া নাড়লাম। কেউ আছেন নাকি? একটু দরজাটা খুলবেন।
সঙ্গে সঙ্গে ভেতর থেকে একটা সুরেলা কণ্ঠ ভেসে এলো। কে গা, এত রাতে কি করতে এসেছো এখানে? আমি তখন বললাম, আমরা এখানে একটু পিকনিক করতে এসেছিলাম, একটু কেরোসিন তেল লাগতো, যদি একটু দিতে পারতেন খুব উপকার হতো। দাম বেশি দেব, চিন্তা নেই। পরক্ষণই দেখি ভেতর থেকে একটা মেয়ে বেরিয়ে এলো। সত্যি বলছি, ওরকম সুন্দরী মেয়ে এর আগে কোথাও দেখেছি বলে আমাদের মনে হয় না। বয়স খুব বেশি হলে ওই 16-17 মতো হবে। ভরা কোটালের মতো ভরা যৌবন, যেন কাঁচা সোনা দিয়ে একটা জীবন্ত মূর্তি গড়া। দেখলেই যেন মনে কেমন ঘোর লেগে যায়। আমরা বললাম, বাড়িতে বড় কেউ নেই, থাকলে একটু ডাকুন না। মেয়েটা উত্তর দিল, না, আপাতত বাড়িতে বড় কেউ নেই। মা গিয়েছে দিদার বাড়ি কাইলাইবে। আমরা শুধু 2 বোনই রয়েছি, আমি পূর্ণিমা আর ঘরে বৈশাখী। কি ব্যাপার আমাদেরকেই বলুন। দেখতে যেমন সুন্দরী তেমনই সুন্দর নাম জোড়া, বৈশাখী পূর্ণিমা। আমি বললাম, আমরা এখানে একটু পিকনিক করতে এসেছি, আমাদের এক শিশি একটু কেরোসিন তেলের দরকার। বৃষ্টিতে কাঠ সব ভিজে গিয়েছে তো, জ্বলছে না। যদি দিতেন খুব উপকার হতো। এত রাতে দোকানপাট সবই তো বন্ধ, কোথায় যাব আর? যা দাম হবে দিয়ে দেব, চিন্তা করবেন না, দরকার পড়লে ডবল দেব। প্লিজ একটু দেবেন। মেয়েটা কেমন যেন ও সুচালো দৃষ্টি দিয়ে আমাদের সবাইকেই আপাদমস্তক পরীক্ষা করে নিল। তারপর ওখানে দাঁড়িয়েই ভেতরে হাঁক দিল, এই বৈশাখী, ঘরে আমাদের মাটির তেল আছে না? নিয়ে আয় তো বোন। খেয়াল করলাম মুহূর্ত খানেক পরেই ভেতর থেকে ততোধিক সুন্দরী আরো একজন বেরিয়ে এলো। সত্যি যেন সাজানো দুটো ফুলের বাগান। তবে এখানে একটা ছোট্ট কথা বলা প্রয়োজন। বৈশাখী যে শিশিটা হাতে করে নিয়ে এলো, আমাদের শিশির তুলনায় সেটা যথেষ্ট ছোট। আমাদের বোতলটা যদি 500 ml হয়, ওটা তাহলে 300-350 বেশি নয়। বেশি তেল ওতে থাকারও কথা নয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমাদের শিশিটা দিব্যি ভরে গেল। কি করে হলো কে জানে। তো যাই হোক, টাকা দিয়ে ধন্যবাদ জানিয়ে আমরা এরপর ফিরে এলাম। ইতিমধ্যে যে আরো একটা ঘটনা ঘটে গিয়েছে সেটা আমি তখনও জানতাম না। ঘটনাটা ছিল এটাই যে আমরা ফিরে আসার সময় ওরা নাকি আমার ওই 2 বন্ধুকে নিঃশব্দে ইশারায় হাতছানি দিয়ে ডেকেছিল। ওই মুহূর্তে ওরা আঙুল না দিলেও ভোগ বাসনার হাতছানি ওরা উপেক্ষা করতে পারেনি। তাই এখানে ফিরেও কোন ফাঁকে আবার ওরা চলে যায়, আমরা কেউই কিছু টের পাইনি। আমরা তো তখন এখানে রান্নাবান্নায় ব্যস্ত। খানিকক্ষণ পর কি একটা দরকারে তাপসকে যখন ডাকতে যাব, দেখি তাপস, অমল দুজনের কেউই নেই। এত রাতে ওরা আবার গেল কোথায়? আমার মনে কেমন যেন সন্দেহ হতে লাগলো। ওরা আবার ওদিকে যায়নি তো? বন্ধু যেহেতু, সবাই সবার ঠিকুজি গোষ্ঠী ভালো মতোই জানি কে কোন চরিত্রের। শেষ অবধি আমার সন্দেহ সত্যি হলো। মিনিট 15 পর অমল দেখি উদ্দেশ্যে এসে ছুটতে ছুটতে এলো। গায়ে ওর জামা নেই, ঘামে রক্তে পুরো মাখামাখি, হাতে পেটে বুকে আঁচড়ের দাগ, রক্ত ঝরছে। ওই দেখে আমরা সবাই তো অবাক। বললাম, কি রে, কি হয়েছে তোর? কোথায় গেছিলি? আর তাপস কোথায়? হ্যাঁ, ও কথা বলবে কি পুরো দমে তখন হাঁপাচ্ছে ও। তারই মধ্যে বলল, তাপসকে ওরা মেরে ফেলেছে, আমাকেও মারতে গেছিল, কোন রকমে পালিয়ে এসেছি ভাই। আমরা তো ওর কথাবার্তার আগামাথা কিছু বুঝতে পারছিলাম না। কারা মেরেছে, কি হয়েছে, কিছু খুলে বলবি তো? তারপর ও যেটুকু যা বলল
আর আমরা যেটুকু যা বুঝলাম তার মানে হলো এই যে ওরা এখানে এসে দুজনে আবার যুক্তি করে যায় ওই মেয়ে দুটোর কাছে। ওরা ওদের শরীরের লোভ দেখিয়ে ওদের ঘরের ভেতরে নিয়ে যায়, নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। তারপর ওদের চৌকিতে বসিয়ে দুজনকে প্রায় অর্ধনগ্ন করে কাম বাসনায় লিপ্ত হয় ওরা। উত্তেজনার বশে দুজনের কারোরই তখন কোনো হেদাহিত জ্ঞান ছিল না। এরপর একটা সময় ছলে বলে কৌশলে বৈশাখী তাপসের ঘাড়ে একটা কামড় বসায়। তাপস যন্ত্রণায় চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে অমলেরও ঘোর কেটে যায়। তখন সম্ভোগের নামে যেন হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে ছড়ে পড়ে বৈশাখী। চোখ মুখের ভাবভঙ্গিমায় পুরো যেন বদলে গিয়েছে ওর। যৌবনের মাদকতা ওর মধ্যে তখন আর নেই, হিংস্র পশুর মতো আচরণ করছে ও। পরক্ষণে আবার এদিকে তাকিয়ে দেখে যে পূর্ণিমাও তাই। শরীরে ওর আক্রমণের অঙ্গভঙ্গি, সমান হিংস্রতা ওর চোখে মুখেও। অমল তখন তাপসকে বাঁচানোর চেষ্টা করে। শুরু হয় ধস্তাধস্তি, মানুষ আর পশুর লড়াই। পূর্ণিমাও অমলের ঘাড়ে কামড় বসানোর চেষ্টা করছে। দু হাত দিয়ে অমল ঠেলে সরানোর চেষ্টা করছে পূর্ণিমাকে। শেষমেশ কোন রকমে ওই ধস্তাধস্তিতে ও নিস্তার পেলেও নিস্তার পায়নি তাপস। ওরা দুই বোনই এরপর তাপসের উপরে ঝাঁপিয়ে পড়ে। একজন ওর ঘাড় কামড়ে রক্ত চুষে খাচ্ছে, আর একজন ওর হাত কামড়ে রক্ত চুষে খাচ্ছে। অমল তখন নিজের প্রাণটুকু নিয়ে কোনো রকমের দরজা খুলে পালায় ওখান থেকে। আর একটু হলে ওকেও তাপসের মতো অবস্থা করত তারা। এই শোনার পর আমরা আর এক মুহূর্ত দেরি করিনি। দুটো বাইকে করে আমরা মোট 5 জন গেলাম আবার ওই বাড়িতে। তখনও দরজাটা খোলা, কিন্তু কোনো শব্দ নেই, একদম নিস্তব্ধ। তারপরে ভয়ে ভয়ে আমরা ঢুকলাম ভেতরে। দেখি মেঝের উপর উপুর হয়ে পড়ে আছে তাপস। ওরা দুই বোনের কেউই তখন আর ওখানে নেই। আমরা তখন তাপসকে তুলে বসানোর চেষ্টা করলাম, কিন্তু দেহে তখন আর ওর কোনো সার নেই। তবে তখনও ওর নিঃশ্বাসটুকু পড়ছে, মানে ও তখন বেঁচে আছে। তাই আমরা আর কাল বিলম্ব না করে ওকে নিয়ে তক্ষুনি ছুটলাম স্থানীয় হাসপাতালে। ডাক্তারবাবুদের সত্যিটা বলা গেল না, তাতে উল্টে আমরাই কেস খেতাম। বললাম যে নদীর পাড়ে আমরা পিকনিক করতে এসেছিলাম, ওরা দুজন গিয়েছিল কাঠকুড়োতে, তখন ওদের জঙ্গলি জানোয়ারে হামলা করে। ডাক্তারবাবুরা এরপর যথেষ্ট চেষ্টা করলেন। অমলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলো, আর তাপসকে ভর্তি রাখলেন ওনারা। 2 বোতল ব্লাডও দিতে হয়েছিল ওকে। শেষে যখন ওর জ্ঞান ফেরে, ডাক্তারবাবুরা জানান যে ও এখন সম্পূর্ণ বিপদমুক্ত। তবে দুর্বলতা আর ঘা সম্পূর্ণ সেরে উঠতে এখন একটু সময় লাগবে। তো 3-4 দিন পর আমি, রাজা আর আসলাম 3 জন গেলাম ওই ঘটনার তদন্ত করতে। আশেপাশে যারা ছিলেন তাদের থেকে খোঁজ নিয়ে আমরা ওই মেয়ে দুটোর ব্যাপারে। তবে অবশ্য কেউই কিছু বলতে পারল না, বা বলা ভালো যে কেউ কিছু বলতে চাইল না। শেষে একজন বৃদ্ধ আমাদেরকে বলেন, আজ থেকে প্রায় 10-12 বছর আগের কথা। বাংলাদেশের যশোর থেকে এক ভদ্রলোক ভবতের সরকার ওনার স্ত্রী আর 2 মেয়েকে নিয়ে এখানে সে ঘর বাঁধেন। এখানেই তারপর একটা চাকরিও জোগাড় করে নেন উনি। মোটামুটি ভালোই ছিলেন ওনারা। কিন্তু আমাদের এখানে 2 জন বদমাইশের নজর পড়ে ওই মেয়ে দুটোর উপরে। একদিন যখন ওদের বাবা মা কেউ বাড়িতে ছিলেন না, সেই সুযোগে ওরা বাড়িতে ঢুকে মেয়ে দুটোকে ধর্ষণ করে মেরে ফেলে রেখে যায়। পরে ওর মা বাড়িতে ঢুকে দেখেন ঘর বিছানা সব লন্ডভন্ড। 2 মেয়েই রক্তাক্ত উলঙ্গ অবস্থায় পড়ে আছে চৌকির ওপরে। কেউই তার আর বেঁচে নেই।
এরপর ওদের মায়েরও মাথা খারাপ হয়ে যায়, রাস্তা রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াতেন উনি। তারপর একদিন এলাকা ছেড়ে সে যে কোথায় চলে গেলেন আজ অব্দি আর তাকে দেখা যায়নি। ভবদেশও এসব শুনে দেখে আর শোক সামলাতে পারেনি বেচারা, সেও একদিন আত্মহত্যা করে। তারপর থেকে ওই বাড়িটা ওই রকমই পড়ে আছে, কেউ আর ওর ভেতরে যায় না। কিন্তু তোমরা হঠাৎ ওই বাড়িটার কথা জিজ্ঞেস করছো, কি ব্যাপার? সত্যিটা ওনাকে বলিনি, একটা বাহানা করে কাটিয়ে দিয়েছিলাম। সত্যি কথাটা আজ তোমাকে বললাম। তবে ঘটনাটা ভৌতিক হোক আর যাই হোক, এমন লোভ লালসাপূর্ণ মানুষের জন্য এটা উপযুক্ত শাস্তি হয়েছে বলে আমি মনে করি। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। একটা কথা জানবে যে কামনার আগুন আজ অব্দি কোনো প্রদীপেই শিখা জ্বালাতে পারেনি। দাবানল হয়ে কখনো মান মর্যাদা, কখনো একটা সংসার, কখনো বা একটা গোটা জীবন, কখনো বা একটা গোটা বংশকে ধ্বংস করে দিয়েছে। ইতিহাস বারবার আমাদের সে কথাই বলে। অতএব এদিকটা আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন। এমন ঘটনা যদি তোমরাও এখানে পাঠাতে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি লিখতে পারো তো লিখে, না হলে ভয়েস মেসেজ করে। এবারে চলে যাচ্ছি আজকের সেকেন্ড ঘটনায়। এটা শেয়ার করেছে সায়ন। অসংখ্য ধন্যবাদ তোমাকে এখানে ঘটনা শেয়ার করার জন্য। শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। হ্যালো অমিতদা, আমি বেলঘড়িয়া থেকে সায়ন। তোমাকে আজ আবার একটা ঘটনা বলছি। এটাও আমার মায়ের সঙ্গে ঘটেছিল বেশ কয়েক বছর আগে। আমার মায়ের বাপের বাড়ি মানে আমার দাদু বাড়ি দমদম ক্যান্টনমেন্টে। সেখানে এক রিলেটিভের বিয়ে ছিল। মায়ের সেখানে নিমন্ত্রণ ছিল। যাবার পথেই সেখানে এই ঘটনাটা ঘটেছিল মায়ের সঙ্গে। ঘটনাচক্রে তখন জায়গাটা ছিল লোডশেডিং, অন্ধকার। এহেন অবস্থায় যখন ওনারা যাচ্ছিলেন তখন ওখানে একটা শীতলা মন্দিরের সামনে একজনকে বসে বসে কাঁদতে দেখেন মা। ফুঁপিয়ে ফুঁপিয়ে কেমন যেন চাপা স্বরে কাঁদছে। দূর থেকে ভালো বোঝা যাচ্ছে না। মা তখন এগিয়ে যায় ওদিকে দেখতে। তখন সঙ্গে যারা ছিল তারা আমাকে বাধা দেয়, বলে কি করছো, যেও না ওদিকে, অন্ধকারের মধ্যে কে না কে যদি কোনো বিপদ আপদ হয়, থাক ছাড়ো, যেও না। কিন্তু মায়ের মনে কৌতূহল, কারোর কোনো কথায় আমল না দিয়ে মা গেল দেখতে। তারপর ঠিক কি ঘটনা ঘটেছিল মা নিজেও বলতে পারে না। ওখানে যারা ছিল তারাও কেউ কিছু জানে না, কারণ এরপর উনি আর সজ্ঞানেই ছিলেন না। হাঁটা চলা দেখা শোনা সবই করতে পারতেন, কিন্তু কোনোটাই যেন স্বেচ্ছায় নয়, যেন যন্ত্রচালিত, যেন কেউ ওনাকে দিয়ে করাচ্ছে। মা যেন নিজের মধ্যেই আর ছিল না তখন। কিছু খেতে পারতো না, খাবার দেখলে বিরক্তি আসত। শুধুমাত্র একটু জল খেয়ে দিনের পর দিন থাকতো মা। শরীর ঝিমিয়ে পড়ছিল ওনার দিন দিন। মাঝে ডাক্তার দেখিয়ে ওষুধ এনেও দেখেছিল বাড়ির লোকেরা, কিন্তু কিছুতেই কিছু হয়নি। শেষে একদিন একজন বলেন, ওকে তোমরা একবার ঝাড়িয়ে নাও কোথা থেকে, মনে হচ্ছে হাওয়া বাতাস কিছু লেগেছে ওর, বুঝেছ? তারপর মাকে এক জায়গায় ঝাড়াতে নিয়ে যাওয়া হয়েছিল। ওঝা যিনি ছিলেন তিনি অনেকভাবে চেষ্টা করেও কিছুই করতে পারছিলেন না। এমন অগ্নিমূর্তি মায়ের। 5-6 জন মিলেও মাকে কোনো মতে ধরে রাখতে পারছিল না। শেষে ঝাড়ু পেটা, সর্ষে পড়া অনেক কিছু করে মাকে একটু শান্ত করার পর মা একটা মাটির হাঁড়ি চেয়েছিল। ওটা দিলে তবেই নাকি উনি যাবে। তারপর একটা মাটির হাঁড়ি কিনে আনা হলো। সেই হাঁড়িটা দাঁতে কামড়ে মুখে তুলে চুল ছেড়ে মাথা ঝাঁকাতে 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 একসময় অজ্ঞান হয়ে যায় মা। ওঝা জানালেন যে সে চলে গিয়েছে, এখন মা সম্পূর্ণ সুস্থ। এরপর যখন মায়ের জ্ঞান ফেরে তখন মা একদম স্বাভাবিক, আর কোনো সমস্যা নেই। তবে কে যে মাকে ধরেছিল তার ইতিহাস কি
এইসব আর কিছুই জানা যায়নি। আর সে যদি ভৌতিক কিছু হয় তাহলে ঠাকুরের স্থানে বসে কেন কাঁদবে? আবার সে যদি ভৌতিক কিছু না হয়, কোনো শুভ শক্তি হয়, তাহলে সে কাঁদবেই বা কেন? এর কোনো উত্তর আমরা জানি না দাদা। তবে ঘটনাটা যে এখানেই ক্ষান্ত হয়েছিল আমাদের জন্য সেটাই অনেক। তো এই ছিল বন্ধুরা আজকে সেকেন্ড ঘটনা। এই ঘটনাটা বেশ ছোট, তবে ঘটনাটার মধ্যে একটা জিজ্ঞাসা রয়েছে, সেই জন্য তোমাদের কাছে তুলে এলাম এই ঘটনাটা। তোমাদের কি মনে হয় কে ছিল এই জিনিসটা? কমেন্ট করে জানিও। আর জানিও আজকের ঘটনাগুলো তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে পরিচিতদের সঙ্গে শেয়ার করে দিও। এবারে অনুশ্রী ঘোষ লিখেছে, তোমার ভয়েস আমার ভীষণ ভালো লাগে, আর আজকে যে ঘটনাটা শোনালে এক কথায় অসাধারণ। মনে হচ্ছিল যেন আমি শ্মশানে লাইভ টেলিকাস্ট দেখছি। মৌসুমী মুখার্জি লিখেছে, অলৌকিক আরো এগিয়ে যাক আর আমরা আরো নতুন নতুন ঘটনা শুনতে পাবো এই আশা রাখি। একদম। আর তার জন্য যে তোমাদের 3টে জিনিস করতে হবে। 1, লাইক করতে হবে। 2, পুরো ঘটনা শুনতে হবে। আর 3, শেয়ার করতে হবে। তবে তো একটু বুঝবে যে ভিডিওটা নিশ্চয়ই ভালো, আরো মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন। আর যত মানুষের কাছে পৌঁছবে তত নতুন নতুন ভালো ভালো ঘটনা আসবে আমাদের হাতে। তাই এই কাজটা তোমাদের কিন্তু দায়িত্বের সঙ্গে করা উচিত বন্ধুরা। এদিকে বরুণ গুপ্তা লিখেছে, সুপার ডুপার ঘটনা। পায়েল কুণ্ডু লিখেছে, দাদা তোমার কণ্ঠে ঘটনা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে পুরো ঘটনাটা আমার চোখের সামনে ঘটছে। সত্যি তোমার কণ্ঠস্বর ঈশ্বরের আশীর্বাদ ধন্য। সুমিতা দি লিখেছে, ভাই দারুণ হচ্ছে, দিন দিন অমিত ভাইয়ের ঘটনা দারুণ হচ্ছে, আরো এগিয়ে চলো, আমরা সবাই পাশে আছি। তোমাদের সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এছাড়াও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছ গীতাদি, অর্কপ্রভা নস্কর, তৌহিদ তুষার, মনীষা কাকিমা, তাপসী দাসকুড়ি, স্বপ্না বাজাল, রাকেশ রাউত, আবুল হোসেন, আশিস কোলে, পিঙ্কি ঘোড়ই, রিপন, বিটিএস আর্মি, কবিতা উপাধ্যায়, সুমন পাত্র, পায়েল কুণ্ডু, মধুস ঘর রানা ব্লগ, সুদেশনা সিংহা রয়, কাকলি পাত্র, মায়াদি, শাশ্বতী মুখার্জি, সুনীল চট্টোপাধ্যায়, সঞ্চিতা দেব, লাকি স্টার, মিঠু পাত্র, পাপিয়া চ্যাটার্জি, বিনয় মাইতি, প্রিয়াঙ্কা মণ্ডল, মৌসুমী নস্কর, ঝুমা দাস, মৃতঙ্গ বিশ্বাস, স্বপ্না দে, জয়া বণিক, লিলিল কৃষ্ণা, সুকান্ত দাস, সৌরিক রয়, মিঠুন পাল, শিউলি ভুইয়া সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানাই। তোমরাও সবাই খুব ভালো থেকো। তাহলে আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা। এবারে উঠি, আবার দেখা হবে মঙ্গলবার আরো একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে, যার মধ্যে থাকবে কাকচরিতের মতো একটা ইউনিক ঘটনা। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।